লাইফ ইজ সো আনসার্টেন। যে আমাদের সকলের প্রিয় ভূতের ভবিষ্যৎ এটা একদম ভেঙে গেছিল, আপনি ইট বেরিয়ে গেছিল ইট। রামচন্দ্রের একটা মন্দির প্রতিষ্ঠা করেন। গঙ্গা নদীর তীরে যে জুট মিলগুলো ছিল সেগুলো কিন্তু 4th ওল্ডেস্ট কলেজ ইন দ্য কান্ট্রি। সেই সময় 11 লক্ষ টাকা মানে বোঝাই যাচ্ছে যে কতটা। তো এই হচ্ছে সেন্ট অলিভ চার্চ। কলেজটা কিন্তু এখনো ফাংশনেবল। এই জায়গাগুলোর সাথে এতটা ইতিহাস জড়িত। তারা কিন্তু সত্যি খুব ভাগ্যবান। আমি বসে দেখেছি ওই যে তাই এই জায়গাতে এসে কিন্তু তারা প্রথম বসতি স্থাপন করেছিল। ডেনিস গভর্নমেন্ট হাউস। তো এই দাদাই কিন্তু ওর একটা চক্র আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ডেনমার্ক থেকে সব। এই জায়গাটার নাম রাখা হয় শ্রীরামপুর। মানে শিক্ষা প্রতিষ্ঠান হয়তো এরকমই হওয়া উচিত। দেখে তো বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হচ্ছে। হ্যাঁ, আজকে দ্য ড্যানিশ সিটি শ্রীরামপুর একটু এক্সপ্লোর করতে বেরোচ্ছি। সো গুড মর্নিং ফ্রম শ্রীরামপুর হুগলি। আজকে আমি যাচ্ছি শ্রীরামপুরের বিভিন্ন জায়গায়। তোমরা এই ব্লগটাতে দেখতে পাবে যে শ্রীরামপুর দ্য ড্যানিশ সিটি শ্রীরামপুর কেমন ছিল, ডেনিশরা বা ডেনমার্ক যখন এই শ্রীরামপুরে এসেছিল তখন কী রকম রাজত্ব করে গেছে, বা কী কী তাদের উপনিবেশ বলো বা কী কী তাদের বিল্ডিংস বলো, সেই সমস্ত কিছু রয়েছে এবং সমস্ত কিছু শ্রীরামপুরের সাথে কী কী ইতিহাস জড়িত রয়েছে সেই সমস্ত কিছু আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আশা করি খুব ইনফরমেটিভ এবং খুব ঐতিহাসিক একটা ব্লগ হতে চলেছে আজকের এই ব্লগটা। যারা ইতিহাস ভালোবাসো, যারা এই শহরের মধ্যে লুকিয়ে থাকা ইতিহাস দেখতে ভালোবাসো, তাদের জন্য আজকের এই ব্লগটা একদম আইডিয়াল। তো অবশ্যই তোমরা এই ব্লগটা দেখবে পুরোটা। এবং আজকের এপিসোডের সাথে সাথে আগের এপিসোড যদি না দেখে থাকো, যে আমি মালদা থেকে শ্রীরামপুর এসে কিভাবে পৌঁছেছিলাম এবং শ্রীরামপুরের বিভিন্ন ঘাটগুলো, যে বিখ্যাত ঘাট রয়েছে রায়ঘাট এবং ধুবিঘাট, সেই ঘাটের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। একটু সিনেমেটিকের মাধ্যমে কিছু মন্দির দেখানোর চেষ্টা করেছিলাম। তো সেই এপিসোড যদি না দেখে থাকো তো অবশ্যই সেই এপিসোডটা দেখে এসো। তাহলে এই এপিসোডের সাথে বা পুরো সিরিজটার সাথে আরো ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে, আরো ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। তো চলো আর বেশি কথা বলবো না, অলরেডি 10টা 28 মতো বাজে। এখান থেকে বেরিয়ে গিয়ে আজকে একটু হেকটিক প্ল্যান রয়েছে, অনেক কিছু তোমাদের দেখানোর রয়েছে। তো চলো একদম বেরোচ্ছি, বেরিয়ে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। তো বেরিয়ে পড়ছি, গাড়ি এখানে কোল্ড স্টার্টে দিয়ে দিলাম। তো চলো বেরিয়ে পড়লাম শ্রীরামপুর শহরকে একটু এক্সপ্লোর করতে। তো ভেবেছিলাম যে মোটো ব্লগিং সেটআপটা নিয়ে যাবো না, এমনি গিয়ে ভিডিও করে আসি, সেটআপটা না নিয়ে গিয়ে। তারপর ভাবলাম যে আমার চ্যানেলে আবার মোটো ব্লগ থাকবে না, তাই হয় কখনো, তাই যেখানে যাই না কেন মোটো ব্লগ ইজ নেসেসারি। এটা হচ্ছে ডক্টর বাগান লেন। মোরাললেস আমি শ্রীরামপুরে সবই চিনি বলতে গেলে, কোথায় কি রয়েছে না রয়েছে। তো আজকের বিভিন্ন জায়গায় ঘুরবো, তার মধ্যে ফার্স্টেই যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি, যেখান থেকে আজকের এই ডেনিশ সিটি শ্রীরামপুরকে এক্সপ্লোর না করলেই নয়, তাই সেখান থেকে শুরু করছি। তো চলো। এখানে আশেপাশে চোখ ঘোরালে কিন্তু অনেক পুরনো দিনের বাড়ি দেখা যায়। যেমন দেখো এই বাড়িটা একটু দেখানোর চেষ্টা করি। এই বাড়িটা দেখো, পুরো ছাদের উপর দিয়ে জোড়া লাগানো, দেখেছো? এই যে জয়দীপ লাহিড়ী, দুটো বাড়ির ছাদ কানেক্টেড। আমরা যখন এখানে থাকতাম, তোমাদের বলেছি হয়তো যে শ্রীরামপুরে আমি 3 বছর থেকেছি, মোটামুটি রাস্তাঘাট চেনা। তো তখন থাকাকালীন শ্রীরামপুরকে এইভাবে ঘুরে দেখা হয়নি, তখন থাকাকালীন শ্রীরামপুরকে এইভাবে এক্সপ্লোর করা হয়নি। কিন্তু আজকে মালদা থেকে এসে নিজের বাইক নিয়ে এসে শ্রীরামপুরকে এক্সপ্লোর করছি এবং সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। মানে লাইফ ইজ সো আনসার্টেন, মানে কখন কি হবে, কখন কি মানে হতে চলেছে সেটা আমাদের কিছুই হাতে থাকে না। সো আমাদের টাইমগুলোকে এনজয় করতে হয়। হয়তো এইভাবেই দেখার ছিল, সেই কারণে এইভাবেই দেখছি। দেখেছো বাড়িঘরগুলো দেখো, সাইডের এই সাইডের বাড়িঘর, এই সাইডের বাড়িঘরগুলো দেখো, বেশ কিন্তু পুরোনো এসব। এর আশেপাশে যদি তোমাদের দেখায়, দেখো এই বাঁদিকের বাড়িটার নাম হচ্ছে বিবেকানন্দ নিধি। এটাও বেশ কিন্তু পুরোনো দিনের একটা বিল্ডিং রয়েছে। এই যে এখানে দাঁড়ালে দেখাবে, এই যে বিবেকানন্দ নিধি, দ্য ইনস্টিটিউট অফ ওরিয়েন্টেশন এনভায়রনমেন্টাল এডুকেশন শ্রীরামপুর। এখান থেকে তোমরা এই বিবেকানন্দ নিধিটা ছাড়িয়ে এসে এই ডান দিকের রাস্তাটা নিতে হবে শ্রীরামপুর রাজবাড়ির জন্য। ঢুকে গিয়ে এই যে এটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়ি। তো চলো গাড়িটা পার্ক করি, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে গিয়ে। তো এই মুহূর্তে আমি এসে দাঁড়াচ্ছি শ্রীরামপুরের রাজবাড়ি বা গোস্বামী বাড়ি, যাই বলো না কেন। এই গোস্বামী বাড়িটি প্রতিষ্ঠাতা হয়েছিল শেওড়াফুলি রাজা মনোহরচন্দ্র রায়ের হাত ধরে, এবং তার ছেলে ছিল শ্রী রাজচন্দ্র রায়। তখন সেই শেওড়াফুলি জায়গার একটু পাশেই শ্রীপুর নামক একটি জায়গায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন, শ্রীরামচন্দ্রের একটা মন্দির প্রতিষ্ঠা করেন, এবং সেই মন্দিরের নাম অনুসারে পরবর্তীকালে এই জায়গাটার নাম রাখা হয় শ্রীরামপুর। শুধু সেই মন্দির অনুসারে নয়, তবে এই জায়গাটা তখন 3টে শহর ছিল, শ্রীপুর, গোপীনাথপুর এবং মদনপুর। এই 3টি শহরের নাম নিয়ে পরবর্তীকালে এই জায়গাটার নাম রাখা হয় শ্রীরামপুর। কিন্তু শুধু শ্রীরামপুরের এই জায়গাটার নাম অনুসারে নয়,
নয়। পরবর্তীকালে এই শ্রীরামপুর রাজ্যের খ্যাতি অর্জন করে ড্যানিশরা বা ডেনমার্ক থেকে যারা এসেছিলেন তারা, সেটা আমি 1755 সালের কথা বলছি। তখন ষষ্ঠ ফ্রেডরিক ছিলেন তখন ড্যানিশের বা ডেনমার্কের সম্রাট। তখন আমাদের বাংলার নবাব ছিল আলিবর্দি খাঁ। আলিবর্দি খাঁকে 1,60,000 টাকা শিক্ষার বিনিময়ে এই জায়গাতে বাণিজ্য কুঠি বা উপনিবেশ স্থাপন করার একটা পারমিশন পেয়েছিল, এবং সেখান থেকে পরবর্তীকালে ষষ্ঠ ফ্রেডরিক তখন ডেনমার্ক বা ড্যানিশের সম্রাট ছিলেন বলে তার নাম অনুসারে পরবর্তীকালে এই জায়গার নাম রাখা হয় ফ্রেডরিক নগর। এবং এই গোস্বামী রাজবাড়িটি তৈরি করা হয় 1815 থেকে 1820 সালের মধ্যে। এই রাজবাড়িটা কিন্তু অনেকটা বিখ্যাত, এবং তোমরা জানো অনেকের বহু সিনেমার শুটিং এখানে হয়েছে। আমাদের সকলের প্রিয় ভূতের ভবিষ্যৎ যে সিনেমাটা রয়েছে সেই সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছিল। এবং শুধু সিনেমার শুটিং বলেই নয়, কিন্তু ড্যানিশরা এখন এই দেশে আসার আগে বা এই দেশে থাকার সময়ও এই গোস্বামী পরিবার কিন্তু একটা যথেষ্ট সমৃদ্ধশালী একটা পরিবার ছিল, এবং যথেষ্ট তাদের টাকা পয়সার দিক দিয়ে বলো বা যে কোনো দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধ ছিল। যখন ড্যানিশরা মনে করে যে তারা আর এই রাজ্যে সাম্রাজ্য করতে পারছে না বা এই রাজ্যে ব্যবসা করতে পারছে না, বা তোমরা বলো যে তাদের ব্যবসাগুলো এখানে ফ্রুটফুল বা প্রফিটেবল হচ্ছে না, তখন কি করে তারা এই জায়গা থেকে বিক্রি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন চলে যায় তখন একটা পার্টিকুলার একটা দাম রেখেছিলেন, কিন্তু সেই দাম অনুসারে নয়, কিন্তু গোস্বামীরা কিন্তু এই জায়গাটা 11 লক্ষ টাকার বিনিময়ে এই জায়গাটা কিনে নিতে চেয়েছিলেন, পুরো শ্রীরামপুর শহরটা। মানে 1800 সালে কথা বলছি, সেই সময় 11 লক্ষ টাকা মানে বোঝাই যাচ্ছে যে কতটা মানে তারা ধনী ছিল। কিন্তু তারা ড্যানিশরা এই জায়গাটা তখন বিক্রি করেনি, তারা ভেবেছিল যে এই শ্রীরামপুর শহরটার দাম আরও বেশি হওয়া উচিত। তো বিকজ অফ দিস ডিসপিউট তারা পরে ব্রিটিশদের কাছে 12 লক্ষ টাকা অর্থাৎ 1 লক্ষ টাকা বেশি দিয়ে এই পুরো ড্যানিশ শহরটা ছেড়ে চলে যায়, বা পুরো এই শ্রীরামপুর শহরটা সেই ব্রিটিশদের হাতে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, ব্রিটিশদের হাতে বলা ভুল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এই জায়গাটা দিয়ে দেয়। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটিশদের মধ্যেও কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে। ব্রিটিশ ছিল ওই রাজ্যের শাসন বা ওই রাজ্যের শাসক, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে এসেছিল আমাদের দেশে ইন্ডিয়াতে মানে বাণিজ্য করার জন্য। যে পুরো জায়গাটা দেখছো এর সামনে পুরোটা দালান বন্ধ করা রয়েছে। এই জায়গাটাতে কিন্তু আগে একটা জলাধার মতো ছিল। এখানকার গোস্বামীদের রাজার এক ছেলে এই জায়গাটা স্নান করতে গিয়ে ডুবে মারা গিয়েছিলেন বলে পরবর্তীকালে এই জায়গাটা পুরোটা কিন্তু বুঝিয়ে এই দালানটা তৈরি করা হয় বা এই দালান ঘরটা তৈরি করা হয়। যতটুকু ইতিহাস আমি জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা এখানে শুনলাম যে এই জায়গাটা নাকি এরকম কারণ। তো এখানটাতে কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছ ভেতর থেকে ঠিক এরকম দেখতে, আর ওপরের দিকে ঘরগুলো রয়েছে, ওপরের দিকে মেনলি ঘরগুলো রয়েছে। তবে এই ঘরে যাওয়ার জন্য পারমিশন নিতে হয়, আমার তো পারমিশন নেওয়া নেই, সুতরাং আমি সেখানে ঢুকছি না। আর এছাড়াও এখানে বিভিন্ন রকমের শুটিং চলে, যেমন এখন দেখতে পাচ্ছ যে প্রি ওয়েডিং একটা শ্যুট চলছে, এখানটাতে একটু জুম করে আর বেশি দেখাবো না। তো আর এই জায়গাটা কিন্তু বেশ বিখ্যাত একটা জায়গা বলতে পারো। বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু এই জায়গাটাতে ঘুরতে আসে, এই শ্রীরামপুর রাজবাড়িটাকে এক্সপ্লোর করতে আসে। থেকে যদি দেখাই তাহলে ভেতরটা ঠিক এরকম রয়েছে। এখানে 1-2 মানুষ বসবাসও করে এখন ভেতরের দিকে, তবে সব কেয়ারটেকার হিসাবে, রাজা হিসাবে নয়। আর পুরো বাড়িঘরগুলো দেখো এরকম অবস্থা, প্রায় ভগ্ন, প্রায় একদম বলতে গেলে। জানলাগুলো তখনকার দিনে এতটাই বড় বড় ছিল, আর দরজাগুলো যদি দেখাই তাহলে দরজাগুলো ঠিক এরকম দেখতে। এই হচ্ছে পুরো জায়গাটা, এখান থেকে দালানের এই পুরো ভিউটা আসছে। আর ওপর থেকে যদি দেখাই, ওপরে কিন্তু এখন পায়রাটা বাস করছে, এবং পরে সেই পুরোনো দিনের সেই চিলেকোঠার ছাদ দেখতে পাচ্ছ। আর এই ওপরের সাইডটা কিন্তু পুরো দালান ঘরগুলো রয়েছে, উপরে সেম টাইপের ঘর ওপরেও রয়েছে। তো চলো, শ্রীরামপুর রাজবাড়ি বেশ সুন্দর লাগলো, বেশ নিজেকে একটু রাজা রাজা ফিল করতে পারলাম। তো চলো আমরা এখন বেরোচ্ছি নেক্সট জায়গার, নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। তো বেরিয়ে যাচ্ছি শ্রীরামপুর রাজবাড়ি থেকে। যথেষ্ট সুন্দর, মানে এখনও মেনটেন করে রেখেছে বাইরের দিকটা, কিন্তু ভেতর দিকটা পারলে আরও মেনটেন করে রাখা যেত, এইটুকুই ফিডব্যাক মনে হলো। তবে তাছাড়াও খুব সুন্দর ফিডব্যাক দেওয়ার তো আর এখানে আমি কেউ নই এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গার। তবে একটা কথা মনে হয় যে একটু এই জায়গাগুলোকে সুন্দর করে রাখা যায়, কারণ এগুলোই তো দেখো, এগুলোই আমাদের ইতিহাস, এগুলোই আমাদের ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই জায়গাগুলো। তো চলো এবার যাচ্ছি ড্যানিশ সিটি শ্রীরামপুরের সেকেন্ড প্লেস বলতে পারো, সেটা হচ্ছে শ্রীরামপুর কলেজ। যথেষ্ট ঐতিহাসিক একটি কলেজ। চলো সমস্তটা কিছু তোমাদের গিয়ে বলবো। আর আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে এখান থেকে গিয়ে বাঁদিকের রাস্তাটা গেলে আমরা রায়ঘাটে পৌঁছাবো, অর্থাৎ শ্রীরামপুরের যে রায়ঘাট কালকে তোমাদের রাত্রিবেলা দেখিয়েছি, অতটা আসেনি, অতটা ভিডিওটা ভালো আসেনি। চলো পরে আবার ঘুরে আসার পথে, ফেরার পথে তোমাদেরকে আবার দেখাবো। এই হচ্ছে গঙ্গা নদী বা হুগলি নদী, আর এর পাশ দিয়ে হচ্ছে রাস্তাটা। এটা হচ্ছে ডেনমার্ক ট্যাভার্ন। আসছি পরে, চলো শ্রীরামপুর কলেজটাকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে এটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পেয়েছো কি ঐতিহাসিক শহর। এটা একটু তোমাদের বলে দিই, এই যে হাতের ডান দিকে এগুলো সমস্ত কিন্তু জুট মিল, মানে শ্রীরামপুরের হুগলির গঙ্গা নদীর তীরে যে জুট মিলগুলো ছিল সেগুলো কিন্তু মানে জগৎ প্রসিদ্ধ। এই যে, আর সেটা এখনও ওয়ার্কেবল।
এই যে দেখতে পেয়েছো ইন্ডিয়ান জুট মিল, পুরোটা কিন্তু যা দেখছো এই সাইডগুলো ডান সাইডগুলো কিন্তু পুরোটা কিন্তু জুট মিলের চত্বর বলতে পারো। এই যে আমরা এখান থেকে শ্রীরামপুর কলেজের দর্শন পেয়ে গেছি অলরেডি। চলো গিয়ে দেখি ভেতরে ঢোকা যায় কিনা, জানি না এখন ঢুকতে দেবে কিনা, রেখে জিজ্ঞেস করে দেখি তারপর বলছি তোমাদের। তো এই মুহূর্তে এসে পৌঁছেছি শ্রীরামপুর কলেজে। শ্রীরামপুর কলেজের ভেতরে সবাইকে ঢুকতে অ্যালাউ করে না, কিন্তু আমি একটু বলে পারমিশন নিয়ে তারপর ঢুকলাম, আর ভিডিও করার জন্য পারমিশন নিতে হয়। তো শ্রীরামপুর কলেজে এই মুহূর্তে এসে প্রবেশ করলাম। শ্রীরামপুর কলেজটা সত্যি খুব অসাধারণ। আমি যদি পেছন দিকটাতে ঘোরাই তাহলে তোমরা শ্রীরামপুর কলেজে আরও ভালোভাবে দর্শনটা দেখতে পাবে। জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি, জাস্ট হ্যাভ আ লুক। দ্যাট ইজ শ্রীরামপুর কলেজ। আর এই কলেজটি প্রতিষ্ঠা হয় 1818 সালে উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম ক্যারি আর মার্সম্যানের নির্দেশে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এবং এই তিনজনকে, মানে যে তিনজন প্রতিষ্ঠা করেছিলেন ক্যারি, মার্সম্যান আর ওয়ার্ড, এই তিনজনকে একসাথে কিন্তু শ্রীরামপুর ট্রিও বলা হয়ে থাকে। মানে এই কলেজটি যথেষ্ট পুরনো কলেজ, দ্য 4th ওল্ডেস্ট কলেজ ইন দ্য কান্ট্রি। তো যদি আমি বলি যে প্রথম থেকে ফার্স্ট কলেজ ছিল হচ্ছে ওল্ড সেমিনারি বলে একটা কলেজ ছিল, আর সিএমএস কলেজ সেকেন্ড, থার্ড হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, আর ফোর্থ হচ্ছে এই শ্রীরামপুর কলেজ। যথেষ্ট পুরনো একটি কলেজ। আর এই কলেজের কিন্তু ফার্স্ট যিনি উইলিয়াম ক্যারি, যে কলেজের মেন প্রতিষ্ঠাতা বলে ধরা হয়, সেই উইলিয়াম ক্যারি ছিল কিন্তু এই কলেজের ফার্স্ট প্রিন্সিপাল। এবং এই কলেজটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে যে একটা জিনিস, এই কলেজটা কিন্তু শুধু আজকে ইতিহাস হয়ে রয়ে নেই, এই কলেজটাতে কিন্তু যথেষ্টভাবে মানে এখন ওয়েল মেনটেন বলা ভুল, এই কলেজটা কিন্তু এখনও ফাংশনেবল, মানে এখনও কিন্তু রীতিমতো ক্লাস হয়। এবং সেই সময় থেকেই, মানে এই যখন 1818 সালের কথা বলছি, তখন যখন একটা ধর্ম বিভাজন চলছে, সেই সময় কিন্তু এই কলেজটা শিক্ষাদান করতে আমাদের দেশে এসেছিলেন। এবং শিক্ষাদানের দিক দিয়ে বলো বা যাই বলো না কেন, সকল বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে কিন্তু এই কলেজটাতে পড়াশোনা করতে পারতেও। তো এই হচ্ছে কলেজের ক্যাম্পাসটা, যদি তোমাদের দেখায় পুরোটা। এটা হচ্ছে মেন বিল্ডিং, আর ঠিক এইদিকে রয়েছে গঙ্গার পাড়টা। এই সাইডটি আমি আসলাম, এসে এই হচ্ছে মেন বিল্ডিংটা। এখানে বেশ কিছু গাছ রয়েছে। আমি ওদিক দিয়ে যখন আসছিলাম, এই পিছনে গেটটা দিয়ে ঢুকেছিলাম, যখন এই দিক দিয়ে গেটটা, চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো যখন পেছনে গেটটা দিয়ে ঢুকছিলাম তখন কিন্তু বেশ পুরনো, মানে বিল্ডিং, পুরনো গাছপত্র অনেক কিছু রয়েছে। এই গাছটা কিন্তু যথেষ্ট পুরনো দেখতে পাচ্ছ, এই যে। আর পেছন দিকটা দেখতে পাচ্ছ আমাদের একটা ক্যাম্পাস মতো রয়েছে, একটা মাঠ মতো রয়েছে বড়। তো যথেষ্ট কিন্তু ঐতিহাসিক একটি শহর। আর এই কলেজটা কিন্তু এখনও ফাংশনেবল, মানে এখনও এই কলেজে কিন্তু ক্লাস হয়। তো প্রথম প্রিন্সিপাল যে ছিলেন সে উইলিয়াম ক্যারি, সেটা তো তোমাদের বললামই। আর এই কলেজে এখনও বর্তমান যে প্রিন্সিপাল রয়েছেন স্যার ভানসাং গ্লুরা, এরকম একটা নাম, কেরালা বা সাউথের দিককার একজন স্যার হবেন বা অধ্যক্ষ হবেন তিনি। এই কলেজে কিন্তু এখন বর্তমানে প্রিন্সিপাল। এবং এই কলেজে এখন বর্তমানে 2277 জন স্টুডেন্ট রয়েছে, 79 টিচিং স্টাফ এবং 30টা নন টিচিং স্টাফ রয়েছে। আর সেটি কমপ্লিটলি ওয়ার্কেবল এবং কমপ্লিটলি সেটা কিন্তু চলে বা সব কিছু এখানে ফাংশন হয়। এবং পড়াশোনাটাও রীতিমতো যথেষ্ট ভালোভাবে হয়। আমি এখানে বসেছিলাম কিছুক্ষণ, বেশ ভালো লাগছে, শান্ত পরিবেশের মধ্যে বসে রয়েছি। আর এখানে যারা তৈরি করেছিলেন, মানে প্রতিষ্ঠাতা, তাদের তিনজনের মূর্তি হয়ে যায় শ্রীরামপুর কলেজটা। শ্রীরামপুর কলেজের মেন গেটটা, সেখান থেকে এসেই এখানটাতে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে মার্সম্যান। দেখো একটু জুম করলে বুঝতে পারবে, ইনি হচ্ছে উইলিয়াম ক্যারি, আর এদিকে হচ্ছে উইলিয়াম ওয়ার্ড। এখানে যারা পড়াশোনা করেন বা এখানে যারা পড়াশোনা করছেন এখন বর্তমানে, তাদের জন্য একটা কথাই বলবো যে তারা কিন্তু সত্যি খুব ভাগ্যবান যে এরকম একটা কলেজে পড়াশোনা করতে পারছেন। হয়তো তারা এখন বুঝতে পারছে না। আর এখানে কিন্তু হোস্টেল মতো বা কিছু স্টাফরা থাকার মতো কিন্তু বেশ বাড়িঘর এই সাইডটাতে রয়েছে। তো যথেষ্ট কিন্তু তারা ভাগ্যবান যে এরকম একটা কলেজে, এরকম একটা পুরনো ঐতিহ্যবাহী একটা কলেজে তারা পড়াশোনা করতে পারছে। এবং পরিবেশটা যথেষ্ট সুন্দর, গঙ্গা নদীর তীরে একদম এই কলেজ, আর যথেষ্ট মনোমুগ্ধকর এবং একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। আমি এই সাইডে ঘুরালে দেখো কত সুন্দর, এটা কিন্তু কলেজ ক্যাম্পাসের ভেতরটাতে। আমি জাস্ট এই সাইডটা থেকে আসলাম, এই সাইডটা থেকে এসে এখানে হচ্ছে কলেজের ক্যাম্পাসটা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিল্ডিং রয়েছে। আর এখানে পড়াশোনাটা খুব ভালো হয়, যেটুকু জানলাম যে এখানে ফিজিক্সটা খুব ভালো পড়ানো হয়, মানে ফিজিক্সটা খুব উন্নত এই জায়গাটাতে এবং যথেষ্ট ভালো পড়াশোনা হয়। একটি বিখ্যাত একটি কলেজ, মানে এত বছর ধরে ঐতিহ্য যে বহন করে রেখেছে, এটাই অনেক, এটাই ভেবে খুব ভালো লাগছে। তো তোমাদের যে গাছেরগুলো কথা বলছিলাম, এটা হচ্ছে দেখো চাইনিজ পাম, কতটা কোন অল্টিটিউডে থাকে, কোন ফ্যামিলির গাছ, সমস্ত কিছু তোমাদের দরকার হলে তোমরা জুম করে দেখতে পারো, বা এখানে বারকোডও দেওয়া রয়েছে, এখান থেকে স্ক্যান করে দেখা যাবে বিভিন্ন রকম যেগুলো গাছ রয়েছে সেই গাছগুলোর এখানে নাম দেওয়া রয়েছে। এদিকেও কিছু কিছু গাছ রয়েছে, চলো একটু গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, এই বড় গাছটার নামও কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ান আলমন্ড বা কাঠবাদাম যেটাকে আমরা বলি, সেই কাঠবাদামের গাছ। মানে কলেজ ক্যাম্পাসের মধ্যে এত কিছু, ভাই এটা জাস্ট মনোমুগ্ধকর। আচ্ছা, এটা হচ্ছে আকাশমণি গাছ, যেটাকে আমরা সোনাঝুরি বলে থাকি, যেটা হচ্ছে বীরভূমের দিকে বা যেটা ফেমাস, সেটা হচ্ছে এই সোনাঝুরি গাছ বা আকাশমণি গাছ। এই গাছের কাঠও কিন্তু খুব বিখ্যাত। আর আশেপাশটা কিন্তু বেশ সুন্দর গার্ডেনিং করা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে আস্তে আস্তে এখানে একটা মনুমেন্ট টাইপের দেখতে পেলাম, দেখো এটা শ্রীরামপুর কলেজের বেশ পেছনটা।
এখানে লেখা রয়েছে দেখো শ্রীরামপুর চ্যাপেল, অল আর ওয়েলকাম টু ওয়ার্শিপ, এরকম একটা জিনিস রয়েছে এখানটাতে, জুম করলে দেখা গেল। তো এই হচ্ছে পুরো শ্রীরামপুর কলেজের ক্যাম্পাসটা। আস্তে আস্তে চলো বেরোই, অনেকটা দেখলাম, অনেকটা ক্যাম্পাসটা তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর এই সাইডটাতেও কিন্তু বেশ কয়েকটা বিল্ডিং রয়েছে, মানে চারিদিকেই বিল্ডিং, কিছু না কোথাও না কোথাও কোনো রকম সেকশন কিছু রয়েছে, বেশ পুরনো গাছ, মানে একটা আলাদাই জগৎ বলতে পারো না এটা। মানে শ্রীরামপুর এই কলেজটাকে একটা অন্য জগতের হিসাবে ধরা হয়, বা মানে আমার মনে হলো যে একটা কিন্তু অন্যরকম একটা মাহাত্ম্য রয়েছে এই কলেজের, অন্যরকম একটা মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। তো এই হচ্ছে শ্রীরামপুর কলেজ, সত্যি খুব ভালো লাগলো। তো চলো সামনের দিকটা যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। ভেবেছো বিল্ডিংগুলো কিন্তু এদিক থেকে প্রায় ধ্বংসপ্রাপ্ত, মানে ঠিক করা হচ্ছে, ঠিক করা হয়ও এটা। আর যেহেতু কলেজে ক্লাস সমস্ত কিছুই হয়। আর এখানটাতে কিন্তু একটু ছোট বাগান মতো রয়েছে, এখানে ওয়ার্কার্সরা কাজ করছে। এই বিল্ডিংটার পাশে কিন্তু এখানে একটা ছোট্ট বাগান মতো রয়েছে, দেখতে পাচ্ছ। এই জায়গাটা, এই সেকশনটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন, আর মেনগুলো ক্লাসপত্রগুলো কিন্তু এই রাস্তা দিয়ে গিয়ে এই ভেতরটাতে হয়ে থাকে। এবং এখানে কিন্তু ভেতরে থাকার জায়গা, মানে হোস্টেল, কলেজ সমস্ত কিছু এর ভেতরেই, মানে স্টুডেন্টরা যদি এখানে আসে, এখানে যে থাকা সমস্ত কিছু এর ভেতরটাতেই, মানে বেশ একটা আলাদা জগতের মতো, মানে শিক্ষা প্রতিষ্ঠান হয়তো এরকমই হওয়া উচিত। আর এই হচ্ছে শ্রীরামপুর কলেজের গেটটা, এই জায়গাটা থেকে আমি এখানটাতে পারমিশন নিয়ে ঢুকলাম। আর এখানটাতে কিন্তু বাচ্চাগুলো ঘুরছে এখানে। আর এই সাইডটাতে সেরকম কিছু নেই, মানে যারা এখানে কেয়ারটেকাররা থাকেন তাদের হয়তো রুম বা কিছু হতে পারে, দিকটা তার গেলাম না। এই হচ্ছে পুরো শ্রীরামপুর কলেজ। মেন গেটের সামনে কিন্তু এরকম একটা রোড ম্যাপ দেওয়া রয়েছে শ্রীরামপুর কলেজে, এখানে রয়েছে, তোমরা চাইলে যদি দেখার প্রয়োজন হয় তো স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। এই হচ্ছে শ্রীরামপুর কলেজের, আর আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম। আর এখানে ভিজিটার্সদের টাইম দেওয়া রয়েছে, প্লেগ্রাউন্ড ইজ অ্যালাউড ফর আউটসাইডার্স, উইন্টার সিজনে কেমন আর গরম সিজনে কেমন। তো এখান থেকে বেরোচ্ছি। তো এই দাদাই কিন্তু ঢুকতে সাহায্য করলো, তো থ্যাংক ইউ দাদা, এখানে ঢুকতে দিলেন, এই জায়গাগুলো দেখতে পেলাম, আর সাথে সাথে তোমাদেরকেও দেখাতে পারলাম। তো চলো এখান থেকে বেরোই, তারপরে গিয়ে রাস্তায় বাকি কথা হচ্ছে। তো বেরিয়ে যাচ্ছি শ্রীরামপুর কলেজ থেকে। আমি এসে আপনাকে খোঁজ করবো। কী নাম দাদা আপনার? প্রহ্লাদ। আসি, হ্যাঁ, দেখা হবে তাহলে, ভালো থাকবেন। তো দাদার ব্যবহার সত্যি খুব ভালো ছিল, অনেকক্ষণ কথা বললাম ভেতরে, মানে ভেবেছিলাম তাড়াতাড়ি এসে বেরিয়ে যাব। তো মেন যেটা কথা তোমার বলার, এইটা হচ্ছে সব বাইরের সেকশনের, মানে বিভিন্ন অন্য স্টেট থেকে যারা আসে তারা কিন্তু এই জায়গাতে এসে পড়াশোনা করে। আর মেন গেট ছিল ঠিক এই সাইডটাতে, এটা হচ্ছে মেন গেটটা, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, আমরা ঠিক ওই জায়গা থেকে ভিডিও করলাম। আর এই পাশে যদি ক্যামেরাটা ঘোরায় তাহলে এই পাশে কিন্তু গঙ্গা দেখতে পেয়েছি, মানে কতটা সুন্দর জায়গা, কতটা সুন্দর মনোরম পরিবেশের এই কলেজ। তো চলো আমরা বেরোই এখান থেকে। এখানে রয়েছে আমার গর্ব শ্রীরামপুর ব্যাপটিস্ট চার্চ, এই হচ্ছে এখানকার ব্যাপটিস্ট চার্চ। জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা, তবে যেটুকু শুনলাম যে শুধু রোববার করে খোলা থাকে। তো চলো একটু গিয়ে দেখানোর চেষ্টা করবো। গাড়িটা এখানে পার্ক করেছি, এই মুহূর্তে এসে পৌঁছেছি শ্রীরামপুর জাহানগার ব্যাপটিস্ট চার্চ। এই হচ্ছে চার্চটা, চলো ভেতর দিয়ে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে শ্রীরামপুরের মেন চার্চ বলতে পারো, এখন বর্তমানে একটা চার্চ অবস্থায় রয়েছে এই চার্চটা, এরকম একটা দেখতে। আর আশেপাশটা এরকম একটা বাগান মতো রয়েছে। এখানে কিন্তু মেনলি এটা ফার্স্ট হোম বলা হয়, মানে এখানকার ইতিহাসটা যদি একটু তোমাদের বলি, তোমাদের যে বললাম শ্রীরামপুর কলেজে যে তিনজন প্রতিষ্ঠাতা ছিলেন, ওয়ার্ড, ক্যারি আর মার্সম্যান, তারা কিন্তু মানে এই দেশে এসে ফার্স্ট কিন্তু এই চার্চে, মানে এই জায়গাটাতে প্রথম হোম, মানে ফার্স্ট হোম বলা হয়, এখানে কিন্তু তারা প্রথম বসবাস স্থাপন করে, সেটা হচ্ছে এই জনগড় ব্যাপটিস্ট চার্চ। তো এটা কিন্তু সবসময় খোলা থাকে না, আমি ভেতর থেকে পারমিশন নিয়ে তারপরে এই জায়গাটাতে ঢুকলাম। কিন্তু এখানে ঢোকার বা এখানে করার নির্দিষ্ট একটা টাইমিং রয়েছে, সেই টাইমিংটা যদি তোমাদের বাইরে গেটে দেখতে পাবে, বাইরে গেট থেকে আসলে দেখো এই জায়গাতে কিন্তু একটা টাইমিং দেওয়া রয়েছে। দেখো শ্রীরামপুর জওহরনগর চার্চ, ব্যাপটিস্ট চার্চ, বেসিক্যালি রোববার করে খোলা থাকে। আর এখানে কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর কখন কি খোলা থাকে না থাকে সমস্ত কিছু তোমরা এখানে দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে ব্যাপটিস্ট চার্চটা, মানে বেস্ট ঐতিহাসিক একটা জায়গা, মানে যে তিনজনের কথা তোমাদেরকে বললাম সেই তিনজনের ফার্স্ট হোম এটা, মানে প্রথম বাড়ি তারা এই জায়গাতে এসে কিন্তু তারা প্রথম বসতি স্থাপন করেছিল। তো যাদেরকে আমরা শ্রীরামপুর ট্রিও বলে থাকে, শ্রীরামপুর ট্রিও, TRIO ট্রিও, শ্রীরামপুর ট্রিও বলা হয় এই তিনজনকে, তারা কিন্তু এই জায়গাতে এসে ফার্স্ট বসতি স্থাপন করেছিল। তো চলো বেরিয়ে পড়লাম এখান থেকে। ব্যাপটিস্ট চার্চ খুবই ঐতিহ্যবাহী জায়গা, মানে ছোটোখাটোর মধ্যে হয়ে আছে, লোকে কেউ অতটা বুঝতে পারবে না যে এই জায়গাগুলোর সাথে এতটা ইতিহাস জড়িত। এই সমস্ত যে জুট মিলগুলো দেখছো, এগুলো কিন্তু সমস্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের। তোমরা আশেপাশে বিল্ডিংগুলো দেখেই বুঝতে পারবে এটাই মেন পুরনো বিল্ডিং ছিল। আর এর পাশে হচ্ছে গঙ্গা নদী, বিল্ডিংগুলো কিন্তু বেশ পুরনো এবং এখনো হয়। তো এই যে ব্যাপটিস্ট চার্চ, এটা দেখে মনে হচ্ছে ছোটোখাটো একটা জিনিস, কিন্তু যে মানুষগুলো এই শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুরকে দান করে গেছে, তারা ফার্স্ট এই বাড়িটাতেই থাকতেন। তো চলো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ডেনমার্ক ট্যাভার্ন, যেটাও একটা ঐতিহাসিক পূর্ণ জায়গা। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখালে ভালোভাবে বুঝতে পারবে। এই মুহূর্তে এসে পৌঁছেছি ডেনমার্ক ট্যাভার্নে। এই হচ্ছে ডেনমার্ক ট্যাভার্ন, আর এখান থেকে হচ্ছে মেন গেটটা, দেখো এখানে লেখা রয়েছে ডেনমার্ক ট্যাভার্ন।
1786 এই প্ল্যান তৈরি করা হয়। আর এখানটাতে কিন্তু মেন গেটটা হচ্ছে এই জায়গাটাতে। আর এটা মেনলি বানানো হয়েছিল যখন ডেনমার্ক থেকে যারা এসেছিল তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে এসে একটা খামার বাড়ি টাইপের বা এখানে এসে বেশ একটু বাগান বাড়ি টাইপের বলতে পারো, এই টাইপে বানানোর চেষ্টা করেছিল। যারা বিদেশ থেকে আসতো 1-2 দিনের জন্য তারা কিন্তু এসে এখানেই থাকতো। এটা কিন্তু একদম ভগ্নপ্রায় হয়ে গেছিলো। আমি যখন এর আগে ছিলাম এখানে তখন কিন্তু এগুলো একদম ভেঙে গেছিলো, কিন্তু পরবর্তীকালে এখন যে বর্তমানে ডেনমার্কে যে জাদুঘর আছে রিয়েল ড্যানিয়া এবং রাজ্য সরকারের সহায়তায় অর্থ সহায়তায় এই জায়গাটা কিন্তু আবার পুনরুদ্ধার করা হয় এবং আবার কিন্তু এই জায়গাটা নতুন করে বানানো হয়। তো এখন বর্তমানে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো তোমরা যদি চাও এখানে কিন্তু আগে থেকে বুক করে আসতে হবে। তো যেতে যেতে তোমাদের আরেকটা জায়গা এখান থেকে দেখিয়ে দিই, তারপরে ওই সাইডটাতে যাব। দেখো এর ভেতরটা এখন শ্রীরামপুরের কোর্ট, কিন্তু এটাও কিন্তু বেশ পুরনো একটা বিল্ডিং রয়েছে, বেশ পুরনো। দেখো এই সাইড থেকে দেখতে পাবে ভালো মতো। আমি এই সাইডটাতে গিয়ে দেখাচ্ছি তোমাদের। একটা পুরনো স্থাপত্য রয়েছে এই বাড়িটাতে, বিশেষ করে এই যে বাঁদিকে যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ এটা। আর এটা বর্তমানে এখন যে নীল সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা এখন কার্যালয় হয়েছে, সরকারি কার্যালয়। এটা হচ্ছে মেন জায়গাটা। এখন এটা সংস্কৃতি দপ্তরের আন্ডারে আছে, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। দেখো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ডেনিশ গভর্নমেন্ট হাউস। আর এটা শ্রীরামপুর কোর্ট এদিক দিয়ে যেতে গেলে। আর এখানে ভেতরে কিন্তু একটা ভেতো বলে একটা বেশ ভালো রেস্টুরেন্ট রয়েছে, তো তোমরা আসলে কিন্তু এই জায়গাতে ট্রাই করতে পারো। তো চলো বেরিয়ে যাই এবার। তো ঠিক এই যে ড্যানিশ হাউসটা রয়েছে শ্রীরামপুরে, সেই ড্যানিশ হাউসের পাশে কিন্তু বাঁদিকে আসলে, এদিকটা আসলে দেখো সেন্ট অলিভ চার্চ রয়েছে এখানে একটা, দেখতে পেয়েছো? এটা একটা চার্চ এই জায়গাটাতে। চলো ভেতর দিকে গিয়ে একটু দেখার চেষ্টা করি। তো এই হচ্ছে সেন্ট অলিভ চার্চ। এই হচ্ছে পুরো চার্চের ভেতরটা, দেখতে পাচ্ছ সমস্ত টেবিলে বই খাতাগুলো রাখা রয়েছে। চার্চটা লাকিলি খোলা রয়েছে বলে দেখাতে পারলাম তোমাদের। দেখো এখানে লেখা রয়েছে কলোনেল ওলি এই প্রথমে এই চার্চটা তৈরি করেছিল, তাই এই চার্চটার নাম দেওয়া হয় অলিভ চার্চ। বেশ সুন্দর ভেতরটা, শান্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। সামনেটা ফোন দিয়ে ভেতরে ভিডিও অ্যালাউ নয় বলে আমি একটু গোপ্রতি দেখানোর চেষ্টা করছি। পুরো চার্চটা। আর এই সাইডটা যদি দেখাই, যারা মোমবাতি জ্বালানোর প্রয়োজন আছে তারা কিন্তু এখানটাতে এসে মোমবাতি জ্বালাতে পারেন। বেশ সুন্দর। তো ভাগ্যবশত খোলা পেয়ে গেলাম, এটাই অনেক। তো এই হচ্ছে সেন্ট অলিভ চার্চ। এই চার্চের বাইরে এখানে পাশে পোস্ট অফিস রয়েছে। পোস্ট অফিসে এই কাকুর দোকান থেকে আমি চা খেলাম। কাকুর কাছ থেকে একটু হিস্ট্রিটা শুনে নেবো। এই শ্রীরামপুর এই চার্চটা বহু পুরনো। চার্চটা তৈরি হয়েছে আমরা 1805 সালে। দেখবেন ওই যে মাঝখানে যে দরজাটা উপরে দেখবেন MDCCV আছে, হ্যাঁ, যেমন ধরুন এম ফর 1000, DCCV, ওইটা নিয়ে টোটাল করলে 1805 সাল হচ্ছে। এই পরপর করে লাইন দিয়ে দেখবেন লিখবেন 1805 হবে। 1805 সালে এটা সৃষ্টি হয়েছে। এর আগে এখানে যখন ডেনমার্কে যখন এটা করে গেছে, এখানকার যখন ব্যবসা করতে এসে এখানে যখন থাকতো, এটা ঘাঁটি এখানে, তখন এইটার নাম ছিল সপ্তম রাজা ফেডারিকের নামে এটার নাম ছিল ফেডারিক নগর। তারপরে হলো শ্রীপুর থেকে এখন শ্রীরাম। এরা যখন এখানে থেকে চলে যাওয়ার আগে আবার এদের দেখবেন যে যারা ব্যবসা করতে আসে, যেমন আমরা ব্যবসা করলে আমাদের পার্টি আসে না, পার্টিতে থাকার জন্য একটা ঘর রাখতে হয়। এনাদেরও যখন বাইরে থেকে পার্টি আসে দেখবেন ওদের একটা আছে, যেটা পুলিশ লাইন ছিল আগে, পুলিশ লাইন ছিল, এখন কফি হাউস টোপাসে করেছে দেখবেন। ওটা তো ভেঙে একদম সেই গাছগাছালি হয়েছিল ওদের। হ্যাঁ, ওদের যেরকম ছিল, যে নকশায় যেভাবে ছিল সেইভাবে তৈরি করেছে। এখন ওইটা কলকাতা কি একটা হোটেল আছে, গ্র্যান্ড হোটেলের ওটা ওরা দিয়েছে। ওরা যাওয়ার আগে ইংরেজকে বিক্রি করে গেছে। কত টাকা বিক্রি করেছে সেটা আমি ওইখানে না, হ্যাঁ 12 লক্ষ টাকা বিক্রি করেন, কিন্তু ওরা কিন্তু ওইটা বিক্রি করেনি। কোর্টের ভেতরে ওই যে একটা বিল্ডিং আছে পুরনো থাম্বা বাড়া, ওইটা বিক্রি করেনি। আবার ওই পাশে দেখবেন এখন ভেতো বলে একটা হোটেল আছে, ওইটা করেনি। ওই ভেতোটা এই সমস্ত এরা সমস্ত সংস্কার করে ওই ভেতোকে ওটা দেখভাল করার জন্য দিয়েছে। এটা যেমন কলেজকে, এটা কলেজের উপরে হ্যান্ড ওভার করেছে, এটা কলেজ দেখভাল করবে। এইগুলোকে ওরা সব সংস্কার করে ওরা এখানে করে গেল। আবার ইংরেজকে দিয়ে ওরা চলে গেল বহুদিন পর। ইংরেজ তো 200 বছর রাজত্ব করলো, হ্যাঁ। তার আগে এরা চলে যাওয়ার পরে এতদিন পর যখন ইন্ডিয়ায় ঘুরতে ফিরতে এসছে, ওদের সব কাগজ, ওখানকার সব কাগজপত্র ছবি আছে, তো সেই ওদের ঘাটতে আসতে দেখতে আমরা ইন্ডিয়ার মধ্যে তো আমাদের এই জিনিস আছে।
তখন তারা এদের টনক নড়লে এসে আবার খোঁজ খবর করে এবার ইন্ডিয়া সরকারের সঙ্গে কথাবার্তা বলে ওরা আবার বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে করে এবার এটা একদম ভেঙে গেছিলো, একদম ইট বেরিয়ে গেছিলো, ইট বাজ পড়ে একদম ফাটিয়ে দিয়েছিল। তারপরে ভেঙে যাওয়ার পরে সেগুলো ভেঙে দিল, দিয়ে এরা যখন সংস্কার করলো সেগুলো ভেঙে দিয়ে ওদের যা ছিল সব সেইটা করলো। আমি বসে দেখেছি ওই যে ওখানে দেখবেন থাম্বার মাথায় যে গোল চক্র মতো আছে দেখতে পাচ্ছেন, এই যে থাম্বাগুলো আছে না, গোল একটা চক্র আছে, ওইটা ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ছিল না, ওইটাও কিন্তু ফের করালো, ওদের ছবি তো মিলছে না, আবার ওগুলোও করালো, করিয়ে তারপরে সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে উদ্বোধন হলো। সব ডেনমার্ক থেকে সব মানে বড় বড় এরা সব এসেছিলেন এখানে। মানে যতটা পারা যায় তখনকার মতো এখনকার মতো করে তোলা যায়, এই হচ্ছে ব্যাপার। বেশি আর যতটুকু জানি। কাকু আপনি অনেক বললেন, এটা ভালো লাগলো। এখানটাতে একটু জুম করে দেখতে পাবে যেটা কাকু বলছিলেন, এটা আমি ভালো করে বুঝিয়ে দিই। এখানে দেখুন লেখা রয়েছে MDCCV। যদি আমি রোমান ভাষায় বলি তাহলে M কথার অর্থ হচ্ছে 1000, D হচ্ছে 500, C হচ্ছে 100 করে, মানে 1000 একটা, 500 একটা, 100 তিনটে আর 5 এই কটা যদি আমি প্লাস করি তাহলে পাবো হচ্ছে 1805। এই সালটাই এই জিনিসটা তৈরি হয়েছিল বলে এই পুরো অলিভ চার্চটা 1805 সালে তৈরি হয়েছিল। সেটাকে ওপরে ডিজাইন করে এত সুন্দরভাবে লেখা রয়েছে যে MDCCV। এটা এই কাকুর কাছ থেকে জানতে পারলাম, তো বেশ ভালো পরিকল্পনা। ভালো লাগলো আমাদের এই যে অ্যাডভেঞ্চার মোটররাইড 1-এর। এটা হচ্ছে মাইনাসের রথ, এখানে রথযাত্রাটা মেনলি এই জায়গা থেকে হয়, বসে গল্প হচ্ছে। তো এটা আমাদের পাওনা। তো গোটা ভারতবর্ষের সেকেন্ড ওল্ডেস্ট জগন্নাথ মন্দির, এর জন্য ভাই লটস অফ লাভ। একবার একজন বলছে এদিকে, একজন বলছে ওদিকে, এই সব জায়গায় গাড়ি চালাতে হবে আসতে। আর এটা একদমই অফবিট জায়গা শ্রীরামপুরের, অনেকে শ্রীরামপুরে এসে ঘুরে যায় কিন্তু এইসব জায়গায় সচরাচর কেউ আসে না। বাবা রোড, চলো দেখি কত দূর যাওয়া যায়। এই পুরো জায়গাটা আর কোনো জায়গাগুলো মনে হচ্ছে না, এখান থেকে রাস্তা বন্ধ।